আজকের ক্লাস মেনলি আমি নিব ডিএনএসের উপর, ডোমেন নেম সিস্টেম। কথা ছিল টিএলএস এসএসএল এর উপর নিব। তা আমার হঠাৎ করে মনে পড়লো যে টিএলএস এসএসএল হইতে হলে তো আগে ডিএনএস বুঝতে হবে। ডিএনএস না বুঝি টিএলএস এসএসএল কেমন সম্ভব? সো আমাদের নেক্সট ক্লাস টিএলএস এসএসএল এর উপর। আজকে হচ্ছে ডিএনএস। ডিএনএস আরও বেশি ইন্টারেস্টিং। অনেকেই মনে রাখতে পারে না, অনেকে ভুলে যায়, অনেকে হালকা পাতলা বুঝে। এটা আমাদের একদম সারা জীবনের জন্য মাথায় গাইথা ফেলতে হবে, এমনভাবে শিখতে হবে ডিএনএস। আমি যে জিনিসগুলো করাচ্ছি এগুলো মানুষ এমনিতেই পারে, ইউনিভার্সিটি লাইফ থেকে এগুলো পারে। এখন অনেকেই আছে যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সের না, বা যারা পড়ছে ভুলে গেছে, যারা রিলেট করতে পারে না, কানেক্ট করতে পারে না সবগুলো ডট, তারা এই ভিডিওগুলো দেখবা। তারা এই ভিডিওগুলো দেখা এগুলো সব রিলেট করে ফেলবা। আচ্ছা, এখন ডোমেইন নেম সিস্টেম বুঝতে হলে আগে বুঝতে হবে ইউআরএল। আমরা আসলে ইউআরএল কি? ইউআরএল 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 হ্যাঁ, ইউআরএল কি? ইউনিফর্ম রিসোর্স কি যেন এটার নাম ভুলে গেছি। আচ্ছা, ইউআরএল কীরকম দেখতে? এরকম ধরো https:/, ধরো লিখলাম ব্লগ ডট গো উইথ হাবিব habib.com। ধরো এটা, এখানে আমি একটা ইউআরএল বানাইলাম। এখন তুমি যদি এই ইউআরএলে হিট করো তাহলে আমার ওয়েবসাইটে যাবা। সো এরকম ফেসবুকেরটা দেখাই, https://blog.facebook.com, এরকম আর কি। তো এটা যে কোনো একটা ইউআরএল হইতে পারে। তুমি এই ইউআরএলে যদি হিট করো তোমাকে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই তো? ব্রাউজার থেকে তুমি যদি হিট করো, যেমন আমি যদি এখানে লিখি https://blog.facebook.com, লিখলে ফেসবুকের ব্লগ সাইটে হয়তো নিয়ে যাবে আমাদের। হ্যাঁ বেটা, যাচ্ছিস না কেন? আচ্ছা, আরেকটা লিখি https://blog.linkedin.com। এই যে, যেমন linkedin.com, আমাদের লিঙ্কডিনের ব্লগে নিয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং ব্লগগুলো এখানে লেখা হয়। তুমি যদি এখানে দেখতে চাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং ব্লগ এখান থেকে পড়তে পারবা। ওরা কীভাবে মানে গুড ইঞ্জিনিয়ারিং করে সেগুলো তুমি এখানে পাবা। ওকে, তো এখানে এখানে যেটা শিখতে হবে সেটা হচ্ছে একদম ইজি জিনিস কয়েকটা। এই জিনিসগুলো শিখলে সারা জীবনের জন্য তোমারই লাভ। এই যে HTTPS, এটা কখনো HTTP হইতে পারে। এটা একটু মুছে দিই যেন আমি এখানে লিখতে পারি। কখনো এটা HTTP হইতে পারে, কখনো HTTPS হইতে পারে। সো এইটার নাম হচ্ছে, এইটার আমরা বলি স্কিম অথবা প্রোটোকল। স্কিম অর প্রোটোকল, স্কিম অথবা প্রোটোকল। HTTP হইতে পারে, HTTPS হইতে পারে। সো এটার নাম হচ্ছে স্কিম অথবা প্রোটোকল। আচ্ছা, আর এই যে এইটা .com, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন। আমরা আসতেছি ডোমেন কি, কেন এগুলো নিয়ে আসতেছি একটু আগে বলি নেই। আর এটা হচ্ছে আমাদের মেইন ডোমেনটা। আর এটা হচ্ছে আমাদের সাব ডোমেন। আচ্ছা, তাহলে .com যেটা, .com, .org, .tk, অমুক, তমুক যেটা থাকে, এটা টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেনের আগে থাকে আমাদের মেইন ডোমেন google.com। .com হচ্ছে টপ লেভেল ডোমেন, আর গুগল হচ্ছে শুধু ডোমেন। আর blog.google.com, blog.linkedin.com, তাহলে ব্লগ হচ্ছে সাব ডোমেন, লিঙ্কডিন হচ্ছে মেইন ডোমেন, আর .com হচ্ছে টপ লেভেল ডোমেন। আর এটা হচ্ছে তোমার কোন স্কিম বা প্রোটোকল ইউজ করতেছি, HTTP না HTTPS। তো এইভাবে ইউআরএল হচ্ছে ফর্ম হয়।
এখন চিন্তা করো আমাদের এখানে নতুন কী কী জিনিস পাইলাম। HTTPS হচ্ছে প্রোটোকল, এটা আমরা জানি। .com হচ্ছে টপ লেভেল ডোমেন, এটা হচ্ছে ডোমেন, ব্লগ হচ্ছে সাবডোমেন। আমরা ডোমেন জিনিসটা জানি না। আমরা ডোমেন যদি জানি, সাবডোমেন কি, এটা চাইল্ড। সাব যেমন ডিস্ট্রিক্ট হচ্ছে বড় জেলা, আর সাব ডিস্ট্রিক্ট মানে উপশহর। হ্যাঁ, উপশহর টাইপের এরিয়াগুলোতে সাব ডিস্ট্রিক্ট, সিটি, সাব সিটি। যেমন ঢাকা সিটি, ঢাকা সিটির মধ্যে সাব সিটি ধরো নারায়ণগঞ্জে বলতেছে সাব সিটি, কথার কথা এরকম আর কি। তো মেইন ডোমেনের যে চাইল্ড সেগুলারে বলা যায় সাব ডোমেন। আর .com মানে টপ লেভেল ডোমেন। এগুলো .org, .gov, gov, .government আর কি, .gov, .com, .org, এইরকম আরও অনেক আছে, অনেক অনেক। সো এগুলো টপ লেভেল ডোমেন। এখন ডোমেন জিনিসটা কি, ডোমেন জিনিসটা কি, এইটা চলো আমরা এখন দেখি ডোমেন জিনিসটা কি। এখন হিউম্যান আর মেশিন এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। হিউম্যান আর মেশিনের মধ্যে ডিফারেন্স আছে। হিউম্যান হচ্ছে ল্যাঙ্গুয়েজ মনে রাখতে পারে, টেক্সট মনে রাখতে পারে, ল্যাঙ্গুয়েজ, টেক্সট, তাই না, সেন্টেন্স। মেশিন হচ্ছে নাম্বার মনে রাখতে পারে, মেশিন হচ্ছে নাম্বার মনে রাখতে পারে। এখন চিন্তা করে দেখো, আমাদের আমাদের পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও বাসা নিয়ে থাকে, তার একটা অ্যাড্রেস আছে। সে যে বাসায় থাকে তার একটা অ্যাড্রেস আছে। ধরো ধরো কথার কথা যে ক 32/3B, কমা ধরো প্রগতি সরণি, কমা ধরো গুলশান, কমা ঢাকা 1212। এরকম এরকম অনেক জিনিসপত্র থাকে, তাই না? সো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কেউ যদি জানে, সে একদম ওই মানুষটার ওই বাসায় গিয়ে খুঁজে বের করতে পারবে। এখন ওই রুমটা কীভাবে খুঁজে বের করবে? তো রুমটার জন্য ধরো কথার কথা 1A2, মানে একতলা বিল্ডিংয়ের A2 ফ্ল্যাটের যাবে আর কি। ক 32/3B যে বাড়িটা আছে সে বাড়ির একতলা বিল্ডিংয়ের A2 ফ্ল্যাটে প্রগতি সরণি রোডে গুলশান ঢাকা 1212, ওই কী বলে মানে ওই জায়গাটা গিয়ে খুঁজে বের করে ফেলতে পারবে। তার মানে প্রত্যেকটা মানুষের একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস ফাইন্ড আউট করা যায় একটা অ্যাড্রেস থাকলে। এবং হিউম্যানরা যে অ্যাড্রেসটা মনে রাখতে পারে সেটা হচ্ছে হিউম্যান রিডেবল, যেগুলো সেন্টেন্স, টেক্সট, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। কিন্তু মেশিন তো এগুলো বুঝেই না। মেশিন বুঝে কি? শুধু নাম্বার। এখন এই মেশিন নাম্বার বুঝে বইলাই এখন আমাদের মেশিন নাম্বার বুঝে বইলাই এই ডোমেইন আর আইপির জিনিসপত্র আসছে। কীরকম? ধরো আমাদের একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারটা AWS-এ হোস্ট করা, মানে AWS যে কোম্পানি আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS যে কোম্পানি, সেই কোম্পানির একটা কম্পিউটার হচ্ছে এটা। এখন আমার 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 কম্পিউটার হচ্ছে এটা, এটা আমার কম্পিউটার পিসি, এটা মাই পিসি, এটা আমার কম্পিউটার। আমার কম্পিউটারে আমি কোড লিখলাম, একটা কোড। এই কোডটা রান করলে ধরো 3000 পোর্টে রান হয়, তখন আমরা কি করি? লোকালহোস্ট 3000 লিখি, তারপর আমরা আমাদের ব্রাউজারে লোকালহোস্ট 3000 লিখলে আমরা দেখতে পাই। এখন এই কোড আমার কম্পিউটার থাকলে তো আমি দেখতে পাবো না। তো আমি কি করলাম, আমার এই কোডটা এই অ্যামাজন ওয়েব সার্ভিস AWS কোম্পানির যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে এটারে রান করে দিব। তাহলে এই কোডটারে আমি কোনোভাবে এইখানে নিব, এইখানে নিয়ে রান করে দিলাম। এখন এই কোডটা ধরো এই কম্পিউটারের লোকাল হোস্ট :3000-এ রান হইল। তাহলে এই কম্পিউটার যদি লোকাল হোস্ট 3000-এ ব্রাউজার খুলে
লোকাল হোস্ট 3000 হিট করে সে ডেটা বা সে ওয়েবসাইটটা দেখতে পাবে। কিন্তু এখন তুমি, এটা তোমার কম্পিউটার, তুমি চাও এই কম্পিউটারে হিট করে এই ডাটাটা দেখতে, তাহলে এই কম্পিউটারের একটা অ্যাড্রেস লাগবে, যে অ্যাড্রেসে তুমি এই রিকোয়েস্টটা করবা। এই অ্যাড্রেসটা প্রত্যেকটা কম্পিউটারের একটা করে অ্যাড্রেস থাকে, এটার একটা অ্যাড্রেস আছে, এটার একটা অ্যাড্রেস আছে, এটার একটা অ্যাড্রেস আছে। তাহলে এখন এই AWS এর যে কম্পিউটারটা, এটার ধরো অ্যাড্রেসটা হচ্ছে এটা, ধরো এরকম কি কি বলা যায়, ধরো কথার কথা 142.150.183.206, ধরো এটা কম্পিউটারের অ্যাড্রেস। কম্পিউটার অ্যাড্রেসকে বলা হয় আইপি। তো এই AWS এর যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। এখন এই আইপি অ্যাড্রেস তুমি যদি তোমার কম্পিউটারে এখানে রাখো 142.250.183, প্রচুর কুত্তা ডাকতেছে, আর এই কুত্তারে শান্তি নেই। আর কোন পোর্টে রান হচ্ছে 3000, তো 3000 পোর্টে রান হইলে ধরো কোলন 3000 লিখলাম, এবার ব্রাউজারে হিট করলা তুমি তোমার কম্পিউটার থেকে, তাহলে এই কম্পিউটারের কাছে রিকোয়েস্ট যাবে এবং এই কম্পিউটার তোমার কাছে রেসপন্স দিবে, তারপর তুমি দেখতে পারবা ওয়েবসাইটটা। এটাই তো। তাহলে আমার কম্পিউটারকে বলা হয় পিসি, তোমার কম্পিউটারকে বলা হয় পিসি, কিন্তু AWS এর কম্পিউটারকে কি বলা হয়? সার্ভার। কেন? যেই কম্পিউটারে আমার সার্ভার কোড থাকে সেই কম্পিউটারই সার্ভার। এখন ফেসবুকের যে কোড বেস, এই কোড বেস যদি তোমার লোকাল কম্পিউটারে সেট আপ করে রাখো, তারপর রান করো, তাহলে তোমার কম্পিউটারে যদি মানুষ হিট দেয় এবং রিকোয়েস্ট যদি আসে তোমার কম্পিউটারে এবং তুমি যদি রেসপন্স দাও, তাহলে তোমার কম্পিউটারই সার্ভার। এরকম যে কম্পিউটারে কোড রান হয় এবং কোড রেসপন্স রিটার্ন করে, রিকোয়েস্ট রিসিভ করে, রেসপন্স রিটার্ন করে, সেটাই সার্ভার। তাহলে তুমি সার্ভার বুঝে গেলা। AWS এর সার্ভারে তুমি যদি তোমার কোডটা নিয়ে রাখো, অন্যান্য মানুষ যদি হিট করে, তাহলে AWS এর কোড মানে কম্পিউটারটা সার্ভার। তোমার ওই সার্ভারের জন্য রিকোয়েস্ট করার জন্য একটা অ্যাড্রেস লাগবে, আইপি লাগবে। তো এখন মানুষ তো আইপি মনে রাখতে পারে না, এই 142.250.183.206, এই আইপি তো আমার বাপ জীবনও মনে রাখতে পারবো না, আমি তো আমার নিজের মোবাইল নাম্বারই ভুলে যাই। তাহলে এই আইপি যেন মানুষকে মনে না রাখতে হয়, মানুষ যেন একটা নাম মনে রাখে, সেই নাম দিয়ে হিট করবে। সেই নামটা ধরো কথার কথা এরকম, গো উইথ হাবিব, এই নামটা মনে রাখবে, গো উইথ হাবিব .com আর কি। সো এই ডোমেইন, এই নামটা মনে রাখবে, এই নামটা মনে রেখে সে এইখানে হিট করবে https://blog.gowithhabib.com, এই নামটা মনে রেখে সে হিট করবে, তাকে রেসপন্স দিবে। অথবা https://gowithhabib.com, অথবা শুধু gowithhabib.com। ব্রাউজার অটোমেটিক HTTPS এগুলো অ্যাড করে নেয় আর কি। তুমি যদি কোনো কিছু অ্যাড না করো, ব্রাউজার অটোমেটিক HTTPS অ্যাড করে নেয়। তো gowithhabib.com এইটা শুধু মনে রাখলো, মানুষের জন্য সহজ। তখন এই gowithhabib.com এর এগেনস্টে যে আইপিটা আছে, এই যে 142.255, এই যে আইপিটা, এই আইপিটা করবে কি, ব্রাউজার এই gowithhabib.com এর এগেনস্টে পাবে, পেয়ে এই আইপি দিয়ে তখন হিট করবে। সো এই যে আইপির এগেনস্টে যে নাম, সেইটারে বলা হয় ডোমেইন। তাহলে ডোমেইন জিনিসটা কি? ডোমেইন হচ্ছে কম্পিউটার বুঝে আইপি অ্যাড্রেস, মানুষ বুঝে সেন্টেন্স, ল্যাঙ্গুয়েজ, টেক্সট, ওয়ার্ডস, মিনিংফুল কিছু মানুষ বুঝে। তো এই যে মানুষ যে বুঝে, এই যে আইপিটা, এই আইপিটার যে ম্যাপিংটা হয় যেই সেন্টেন্সের সাথে, যে ওয়ার্ডের সাথে, সেইটাই হচ্ছে ডোমেইন। যেমন ফেসবুকের একটা আইপি অ্যাড্রেস আছে, আমি তো আইপি অ্যাড্রেস মনে রাখতে পারবো না, তো ফেসবুক মনে রাখতে পারে সবাই। তো facebook.com লিখে ব্রাউজার করে কি, facebook.com এর এগেনস্টে যে আইপিটা আছে, আইপিটা কালেক্ট করে ও নিজে ওই আইপিতে হিট করে, এইটাই। তাহলে ডোমেইন তুমি বুঝে গেছো।
তাহলে আমরা কি কি এখানে বলছি কথা? ডোমেইন নিয়ে কথা বলছি, সাবডোমেইন নিয়ে কথা বলছি। যেমন ডোমেইন, গো উইথ হাবিব, এটা একটা ডোমেইন। এখন এর চাইল্ড, তুমি একটা ডোমেইন কিনতে পারবা, বিভিন্ন রেজিস্ট্রেশন করা যায়, কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, কি গোডেডি কোম্পানি আছে, AWS এর Route 53 নামে একটা সার্ভিস আছে। হ্যাঁ, ওরা হচ্ছে ডোমেন বেচে, ডোমেন কিনে। আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে কি না এটা নিয়ে আমি টেনশনে আছি। ও, রেকর্ড হচ্ছে, ওকে, পারফেক্ট। সো ধরো এরকম অনেক সার্ভিস আছে। কি কি সার্ভিস এখানেই লিখি, এখানে ছোট করে লিখি, দেখো আমার হাতে লেখা কত সুন্দর। ধরো কি রে, ধরো AWS Route 53, ওরা হচ্ছে ডোমেন বেচে। হ্যাঁ, তুমি ডোমেন কিনতে পারবা, এই গো উইথ হাবিব নিয়ে তুমি একটা ডোমেন কিনতে পারবা। আমার ডোমেন ফোমেনের দরকার নেই, তুমি কিনলে কিনে রেখা দাও। তারপর ধরো মানে ইউনিক ডোমেন তুমি কিনতে পারবা, যেটা এখন পর্যন্ত পৃথিবীতে কেউ নেয় নাই, সেটা তুমি কিনতে পারবা। তো কিনে ধরো গো উইথ হাবিব আমি কিনলাম, এখন কিনে আমি blog.go-with-habib, তারপর ধরো my.go-with-habib, অমুক.go-with-habib, তমুক.go-with-habib, এরকম আমি আরও অনেকগুলো চাইল্ড আমি বানাইতে পারবো। তাইলে কি হবে, একটা ডোমেইন দিয়ে আমি 10টা সাবডোমেইন বানায় 10টা ওয়েবসাইট রান করতে পারবো, তাই না? তো এইটাই হচ্ছে সাবডোমেইন। তাহলে ডোমেইন বুঝো তুমি, সাবডোমেইন বুঝো। .com গুলা, .org.com, .org.gov, এরকম আরও আছে, আমার এখন মনে পড়তেছে না, এগুলো টপ লেভেল ডোমেন। তো ডোমেইন জিনিসটা বুঝলেই হইল, ডোমেইনের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস থাকে। মানুষ বুঝে ডোমেইন, কম্পিউটার বুঝে আইপি অ্যাড্রেস। ডোমেইন মানে হচ্ছে একটা অ্যাড্রেস, এই ডোমেইনের এগেনস্টে একটা আইপি থাকে, সেই আইপিটা হচ্ছে রিয়েল যে অ্যাড্রেস সেটা। তো কম্পিউটার তখন আইপি চিনতে পারে। কেমনে চিনতে পারে, সেই মেকানিজম আছে। সেই মেকানিজম কেমনে, তোমার কম্পিউটার থেকে তুমি একটা রিকোয়েস্ট করলা, তোমার কম্পিউটার কিভাবে বুঝে যে AWS এর কম্পিউটারটা কই আছে, তার কাছে রিকোয়েস্টটা কেমনে গেল? রিকোয়েস্ট তো আলটিমেটলি বাইনারি 0-1, কারেন্ট অন কারেন্ট অফ। এই রিকোয়েস্টটা তারের ভিতর দিয়ে যাইতেছে, তারের ভিতর দিয়ে গিয়ে AWS এর কম্পিউটার কেমনে বুঝে যে এইটা অমুক দূরের একটা কম্পিউটার আমার কাছে রিকোয়েস্ট করছে, কেমনে বুঝে? তো তোমার কি ইচ্ছা করে না এই কেমনে বুঝে জিনিসটা জানতে? যদি ইচ্ছা করে তাহলে কমেন্টে লিখো। এইটাই তো নেটওয়ার্কিং, কেমনে বুঝে, এই কেমনে বুঝেই তো আমরা আসবো সামনে, তাই না? তো তোমরা তো কেউ এগুলো নিয়ে চিন্তাই করো না। মানুষ পারে না, তারপরে দেখি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে দৌড়। এখন আমি যদি এত বেসিক জিনিসপত্র না বুঝি, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আমি করবোটা কি? ধরো আমার চাকরি হইলো একটা, 30,000 টাকা বেতন দিতেছে, তো পরে তো 6 মাস পর আমার চাকরি এমনি যাবেই গা। আমি আমি যদি শর্টকাট মারতে চাই, আমার তো 6 মাস পর চাকরি চলে যাবে, থাকবে না তো চাকরি। কারণ চাকরিতে আমারে কাজ দিলে তো আমি করতে পারবো না। আমি কঠিন কঠিন কাজ আসলে আমি পারবো না। আমি মুখস্থ একটা ধরো প্রজেক্ট করছি, ওই প্রজেক্টের ছাড়া আর কোনো কোড পারি না, আর কোনো কিছু করতে পারি না, তাহলে আমার চাকরি থাকবে না। চাকরি তারই থাকবে যে সব ধরনের কাজ করতে পারে। সব ধরনের কাজ কে করতে পারে? যে সব ধরনের নলেজ রাখে, যে বেসিক ইনফরমেশন, বেসিক নলেজ রাখে, কম্পিউটার সায়েন্সটারে রিয়েলাইজ করতে পারে, যে কষ্ট করে, যে বারবার একই জিনিস রিভাইজ দেয়। যেমন আমি আমি মনে রাখতে পারি না, আমি তোমারে পড়ানোর আগে একবার দেখে আসি, আমি মনে রাখতে পারি না, আমি কোনো কিছু মনে রাখতে পারি না, আমি সব ভুলে যাই। এই যে আমি পড়াচ্ছি, আমি আমার পিছনের পড়া আমি ভুলে গেছি, আমি বারবার দেখি, বারবার দেখি, বারবার দেখি। শুধু আমি না, সারা পৃথিবীর সবাই একই জিনিস বারবার দেখে। টাকা তো আর এইভাবে দেয়া যায় না, টাকা দেয় এই জন্যই যেন ও কষ্ট করে বলে ওরে টাকাটা দেয়। আমি যদি কষ্ট না করি, সব যদি আমি এমনি এমনি পারি, তাহলে কি আমার কেউ টাকা দিবে? সবাই যদি এমনি এমনি পারে, তো সবাই যে জিনিস পারে সেই জিনিসে টাকা নেই, যে জিনিস কেউ পারে না সেই জিনিসে টাকা। তা আমরা খুঁজি, যারা টাকা কামাইতে চায় বেশি, তারা খুঁজা বাইর করি কোন জিনিসটা মানুষ পারে না, তা আমি ওইটা শিখবো। সেই জিনিস শিখে আমরা টাকা বেশি কামাই। আমার এত অল্প বয়সে আমি কীভাবে বেশি টাকা কামাই? কারণ ওই যে আমি শর্টকাট মারছি, যে আমি খুঁজছি, অফিসে জয়েন করার পর থেকে খুঁজছি যে কে পারে না, কোন মানুষটা কোন জিনিসটা 100 জনে একজন পারে, ওই জিনিসটা শিখি। ওই জিনিসটা শিখে তাড়াতাড়ি টাকা বেশি বাড়ায় ফেলছি। আমার এক্সপিরিয়েন্সে মানুষের ধরো বেতন থাকার কথা 70-80 হাজার টাকা, কিন্তু আমার কিন্তু এত বেতন না, আমার অনেক ডাবল ট্রিপল, তাই না? কেন? কারণ হচ্ছে আমি শর্টকাট মারছি। তো তুমি যদি বলো ভাই এত কিছু মনে রাখতে পারি না, তো মনে রাখতে পারি না বলেই শিখবো, কারণ তাইলেই টাকা, তার মানে আরও 10 জন মনে রাখতে পারে না,
আমি যেটা পারি না ওইটা তো আরও 100 জন পারবে না, তাই না? আরও কোটি কোটি মানুষ পারবে না। তার মানে আমার ওই জিনিসটাই শিখতে হবে যেটা আমি যেটা পারি না। বারবার রিভাইজ দেবো, বারবার রিভাইজ দেবো, 1 কোটি বার রিভাইজ দেবো। টাকা শালা টাকাই কামায় নিবো আগে। চিন্তাটা এইভাবে করতে হবে আর কি। ওকে, দেখো টাকা আরও 1 কোটি হইতে কামানো যায়, টাকা অনেক অশিক্ষিত মানুষও কামায়। কিন্তু আমি এমন হইতে টাকা কামাইতে যাই যে চাই যেটাতে আমার মজা লাগে। যেমন এই যে এই জিনিস কইরা আমি টাকা কামাই, আমার মজাও লাগে, আমার টাকাও আসে। সো ওইরকম সবার যার যেটা ইচ্ছা টাকা কামাক, সমস্যা কি? আমার হাজার হাজার কোটি টাকার দরকার নাই। এমন আমি 10 টাকা কামাই কিন্তু আমার যেন মজা লাগে সেই 10 টাকা কামাইতে। কথা ছিল ওইটা। আচ্ছা, কই যে চলে যাই আমি। ওকে, সো কই যেন ছিলাম? ডোমেইন বুঝে গেছি। হুম, ডোমেইন বুঝে গেছি, স্কিম বুঝে গেছি, সাব ডোমেইন বুঝে গেছি। ওকে, পারফেক্ট। এখন আমার বুঝতে হবে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম, এই তো অনেক জোস লিখতে পারি। ও, আগে কত কষ্ট হয়েছে, আমি ইউটিউবিংয়ে এসে কত কিছু শিখছি। আমার কি পরিমাণ কষ্ট হয়েছে তোমাদের কোনো আইডিয়াও নাই। আমি এমনও হয়েছে 2 ঘন্টার একটা ভিডিও বানাইছি, 3বার একই ভিডিও বানানো লাগছে, কারণ আমার হয় না, আমি লিখতে পারতাম না। প্রথম যখন এই বোর্ডটা কিনি স্লেট, তখন আমি লিখতে পারতাম না। আমার কত কষ্ট হয়েছে এগুলো করতে। আমি এক্সকেলিড্রোতে আসছি, আগে আরেকটা করতাম, ওইখানে লিখতে পারতাম না, এইখানে এসে নতুন করে লিখতে পারতাম না। ভিডিও বানানোতে যে সাহস লাগে সে সাহস ছিল না। আমি প্রথম দিকের ভিডিওগুলো দেখো, ধীরে ধীরে আমি এইখানে আসছি। একদিনে মানুষ সাকসেসফুল হয় না। আমার মাত্র 7-8 হাজার টাকা এই সাবস্ক্রাইবার, না থাকলে নাই। যদি এরকম হয় কোনো দিন যে আমি সত্যিই ভালো পড়াচ্ছি, আমি কোর জিনিস পড়াচ্ছি, মানুষের দরকার, তখন মানুষ এমনি আসবে। যদি মানুষ না আসে তাহলে আমি ধইরা নিব যে এই জিনিসগুলো মানুষের দরকার নাই। তখন আমি আবার মাথা খাটাবো যে তাহলে কী দরকার, মানুষ কী চায়, আমি সেটা দিব, তাই না? এখন এমন জিনিস তো অবশ্যই দিব না যেটা আমার ভালো লাগে না। আমি ওয়ার্ডপ্রেস শেখাবো না তো, কারণ আমার তো ভালো লাগে না। আমার ভালো লাগতে হবে এমন জিনিস আমি শিখাবো, এবং মানুষও ওইটা চায়, ওই রকম জিনিস প্যাটার্ন মিলে যেগুলো আসে সেটা। সেগুলো নিয়ে মন খারাপ করার কিছু না। অনেকে বলে ভাই আমার তো আমি লিখি, আমার কেউ লাইক কমেন্ট দেয় না। দরকার নাই। আমার মাত্র 7-8 হাজার এই সাবস্ক্রাইবার। চিন্তা করে দেখো, একজন মানুষ কোর জিনিস দেখাচ্ছে, তার সাবস্ক্রাইবার 7 থেকে 8 হাজার। আর ধরো আমি যদি জাভাস্ক্রিপ্টের ভিডিও নিয়ে আসতাম, তাহলে এতদিন আমার 50,000 হয়ে যেত। তো আমি তো ওইগুলো আনবো না, কারণ ওইগুলো আনলে আমি তো মানুষের সাথে ঝগড়াঝাটি হবে, মারামারি হবে। তো দরকার নাই তো। মানুষের সাথে মারামারি না করে কম্পিউটার সায়েন্সের যে সৌন্দর্য সেটা আমি ছড়াই দিই, সেটাতে বেশি আনন্দ। ওকে, চলো কথা বেশি না বলি, ডোমেন নেম সিস্টেমটা বলি। ডোমেন জিনিসটা বুঝছি, নেম কি, সিস্টেম কি। সিস্টেম আমরা অলরেডি বলছি, সিস্টেম হইতে হইলে অনেকগুলা কম্পোনেন্ট থাকা লাগে। সেই কম্পোনেন্টে ইনপুট দেয় বাইরে থেকে, এনভায়রনমেন্ট থেকে, এবং এই কম্পোনেন্টগুলো মিলে একটা আউটপুট জেনারেট করে। এটা হচ্ছে একটা পুরোটা সিস্টেম। আমরা সিস্টেম নিয়ে আরও অনেক কথা বলছি একদম টিসিপির প্রথম ক্লাসে। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেমে ইনপুট এনভায়রনমেন্ট থেকে নেয়ও না, আউটপুট দেয়ও না। কিন্তু ওপেন সিস্টেম এনভায়রনমেন্ট থেকে ইনপুট নেয়, এনভায়রনমেন্টে আউটপুট দেয়। কম্পোনেন্ট কী হইতে পারে? যেমন সোশ্যাল সিস্টেমে ইউনিভার্সিটি, টিচার্স, স্টুডেন্টস, শপ, তারপর অ্যাক্সেসরিজ শপ, মানে এরকম ফুড, ফার্মার্স। সো এই সবাই মিলে হচ্ছে ধরো একটা সিস্টেম ক্রিয়েট করে। সো ডোমেইন নেম তাহলে সিস্টেম কেন হইল? এই ডোমেইন নেমটা সিস্টেম কেন হইল? তার মানে এখানে মাল্টিপল কম্পোনেন্ট আছে। এই ডোমেইন নেম, এই ডোমেইন, এই আইপি, এই ডোমেইন থেকে আইপিটা বের করতে হইলে আমার মাল্টিপল কম্পোনেন্টের সাথে কনভারসেশন করা লাগে, ইন্টারাকশন করা লাগে। তখন আমি এই ডোমেন থেকে আইপিটা বের করতে পারি। এই ডোমেন থেকে আইপি বের করার প্রক্রিয়া বা প্রসেসকে কি বলা হয়? বলা হয় রিজলিউশন। মানে কি রিজলিউশন? মানে কি রিজলিউশন আসলো থেকে? এই রিজলিউশন হচ্ছে একটা নাউন। এই নাউনের ভার্ব কি? এই নাউনের ভার্ব হচ্ছে রিজলভ। এটা হচ্ছে ভার্ব। ধরো দুইজন মারামারি শুরু করছে, এই পক্ষ আর এই পক্ষ গ্যাঞ্জাম শুরু করছে। তো মাঝখান থেকে বড় ভাইরা আসলো, আইসা বলছে এই তোমরা নিজেদের মধ্যে এই জিনিসপত্র, ইস্যু যা আছে সব রিজলভ করো। রিজলভ মানে সর্ট আউট করে ফেলো।
সব সমাধান করে ফেলো, তাই তো? তার মানে ডোমেন থেকে আইপি বের করার যে সমাধান বা প্রক্রিয়া, সেটা হচ্ছে রিজলভ। ডোমেন থেকে আইপি রিজলভ করি। এই রিজলভ তো ভার্ব, আমি তো ভার্ব হিসেবে বলি না, আমি বলি ডোমেন আইপি রিজলিউশন। তো রিজলিউশন কেন, নাউন, তাই না? আমি যখন বলবো, ধরো ঝগড়া করা, ঝগড়া করা, ধরো তারা ঝগড়া করে, তারা ঝগড়া করে। আরেকটা হচ্ছে ঝগড়াঝাটি ভালো লাগে না। তো আমি ঝগড়াঝাটিটা হচ্ছে নাউন, তো ঝগড়াঝাটি ভালো লাগে না মানে এই জিনিসটা, এটা একটা এটা একটা জিনিস, এটা একটা বিষয়। ঝগড়াঝাটি হচ্ছে একটা বিষয়, আর ঝগড়া করাটা হচ্ছে একটা কাজ। সো এই আইপি রিজলিউশন মানে হচ্ছে আই ডোমেইন থেকে আইপি বানানোর যে প্রসেস, যে বিষয়টা, সেটা। আর রিজলভ হচ্ছে মানে ওই প্রসেস করাটা। তো আমার বিষয়টা হচ্ছে এখানে আসছে আর কি, রিজলিউশন। ওকে, আমি জানি না এগুলো নিয়ে আমি কেন কথা বলতেছি, আমি ভাষার ভিতরে কেন চলে যাই। আমার কাছে মনে হয় ভাষা বুঝলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় আর কি মানুষের। সো যাই হোক, তো ডোমেন নেম, ডোমেন থেকে এই ডোমেন যে নামটা, ডোমেন তো আলটিমেটলি একটা নাম, এই নাম থেকে আইপি রিজলিউশন করার জন্য যে প্রসেস, সেই প্রসেসে অনেকগুলা কম্পোনেন্ট আছে, এই জন্য এটার নাম হয়েছে ডোমেন নেম সিস্টেম। ওকে, ডোমেন নেম সিস্টেম নিয়ে আমাদের কথাবার্তা শেষ। এখন এই ডোমেন নেম সিস্টেম মজার জায়গায় আসছে অনেক দেরি করে। এখন হচ্ছে মানুষ মজা পাওয়া শুরু করবে, আচ্ছা এই জিনিসটা কি একটু চিন্তা করি। ধরো এতক্ষণ ফাও কথা বলছি, আমি চাই ফাও কথা আমি বলি, ফাও কথা আমার বলতে ভালো লাগে। ওকে, সো ধরো তোমার এটা কম্পিউটার, তুমি তোমার কম্পিউটারে লিখলা facebook.com, ধরো এটা লিখলা। এই facebook.com লিখলে কি হয় সেটাই আমরা আজকে দেখব। এটা তোমার কম্পিউটার, তোমার কম্পিউটার, তুমি এখানে লিখলা facebook.com ব্রাউজারে, এবার হিট মারলা, হিট মারলা, তাহলে তোমার ফেসবুকটা আসবে এখানে, রাইট? এখন এই ফেসবুকটা আনার জন্য কি হবে, তোমার এই যে ব্রাউজারটা, এই যে ব্রাউজারটা, এই ব্রাউজার করে কি, সুন্দর করে একটু facebook.com লিখছো, তো হিট যখন মারছো, তোমার এই ব্রাউজার করে কি, এটা হচ্ছে কম্পিউটারের ব্রাউজারে আসি, ব্রাউজারে আসি। ওকে, এটা হচ্ছে তোমার কম্পিউটার, পিসি, পিসির মধ্যে ব্রাউজার ওপেন করছি, facebook.com লিখছি। তো এই ব্রাউজারের ক্যাশ থাকে, ব্রাউজারের মেমোরি থাকে, ব্রাউজারের হার্ড ডিস্কের ডেটা রাখতে পারে চাইলে। সো এই facebook.com-এর জন্য যে আইপিটা, সে আইপিটা সে দেখে তার জমা করা, তার স্টোরেজে আছে কি না। তো তার স্টোরেজে যদি থেকে থাকে, সে আর কোথাও যাবে না, সে তার স্টোরেজ থেকেই আগে দেখবে আছে কিনা, যদি থাকে ওইটা নিয়ে সে ওই আইপিতে হিট করবে। ওই আইপি দিয়ে হিট করলে এই আইপিটা যে মেশিনে আছে সেই মেশিনের রিকোয়েস্টটা যাবে, রাইট? তো এই আইপিটা যেখানে সে রাখে সেটা একটা স্টোরেজ। ব্রাউজার কথার কথা একটা ডোমেইন নেমের এগেনস্ট একটা আইপি তার মেমোরিতে রেখে দিছে, একটা স্টোরেজে রেখে দিছে। এই স্টোরেজটাতে বলা হয় ক্যাশ, ক্যাশ স্টোরেজ, ক্যাশ স্টোরেজ, রাইট? সো আমরা সংক্ষেপে বলবো ক্যাশ। এখন facebook.com আগে একজন হিট করছে, একটা তুমি আগে হিট করছো, হিট করলে সে কোথাও থেকে আইপিটা আনলো, পুরো প্রসেস কমপ্লিট করে আইপিটা এনে সে আগে ব্রাউজারের স্টোরেজে রেখে দেয় একটা সার্টেন টাইমের জন্য রেখে দেয়, ধরো 1 ঘন্টার জন্য রেখে দিল, তারপর অটোমেটিক আইপিটা হারায় যাবে, হ্যাঁ, যদি এর মধ্যে হিট না করো তুমি। তো এই যে ক্যাশ, আগে সে এসে ক্যাশে খুঁজবে যে এই আমার ক্যাশে
অলরেডি আমি জমা করে রাখছি কিনা। যদি অলরেডি আমি জমা করে রাখি তাহলে আমি কেন এই পুরো প্রসেস কমপ্লিট করতে যাব না। তো ব্রাউজার আগে দেখে তার ক্যাশে আছে কিনা। যদি সে পায়, সাকসেসফুল হয়, তাহলে এই আইপি তো পাইলো, এই আইপি দিয়ে সে এখন AWS এর সার্ভারে হিট করবে। কিন্তু যদি না পায়, তাহলে ব্রাউজার, এই যে ব্রাউজার এই কম্পিউটারের মধ্যে রান হচ্ছে, এই ব্রাউজার এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমে হিট করবে। অপারেটিং সিস্টেম, এই কম্পিউটারের অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমে হিট করে বলবে যে দেখো তো এই ফেসবুক.কমের জন্য, তোমার কাছে আইপি ক্যাশ করা আছে কিনা। এটা তোমার কম্পিউটারের ওএস, ইওর পিসি ওএস। ব্রাউজার ফেসবুক.কম নিজে একবার ক্যাশ রাখে, সে যদি ওইখানে ক্যাশে পায় তাহলে তো দিল ওই আইপিটা। যদি না পায় সে করবে কি, ওই কম্পিউটারের অপারেটিং সিস্টেমে দিয়ে বলল যে দেখো তোমার পিসিতে, তোমার অপারেটিং সিস্টেমে এই ফেসবুক.কম ক্যাশ করা আছে কিনা। তো যদি ফেসবুক.কম ক্যাশ করা থাকে তাহলে সে করবে কি, সে রেসপন্স দিবে এই যে নাও আইপি। আর যদি তোমার অপারেটিং সিস্টেমে না থাকে তাহলে বলবে আমার কাছে নাই। তো যদি থাকে তাহলে তো পাইয়ে গেল। পাইলে এখন সে করবে কি, ওই রিয়েল যে AWS এর কম্পিউটার সেখানে হিট করবে। যদি না পায় তাহলে তো আর এখানে করতে পারবে না, তাহলে ওর প্রসেস এখনও বাকি আছে। তাহলে এখন করবে কি, ডিএনএস রিজলভারের কাছে রিকোয়েস্ট করবে। এখন কথা হচ্ছে ডিএনএস রিজলভার কি। এটা তোমার কম্পিউটার, আর এই তোমার কম্পিউটারে এটা হচ্ছে ব্রাউজার, ব্রাউজার। আর তোমার কম্পিউটারের ওএস ধরো এটা। তো ব্রাউজার যদি নিজের ক্যাশে না পায় তাহলে ওএস এর মধ্যে দেখবে, ওএস থেকে যদি না পায় তাইলে এবার সে হিট করবে। ব্রাউজার কার কাছে হিট করবে, ডিএনএস রিজলভারের কাছে। এটা আর একটা সার্ভার, ডিএনএস রিজলভার, এটা আরেকটা সার্ভার। এই ডিএনএস রিজলভার কে? এই ডিএনএস রিজলভার হচ্ছে তোমার আইএসপি সার্ভার। আইএসপি সার্ভার। এখন বাংলাদেশে কি কি আইএসপি আছে, বাংলাদেশে আইএসপি লিস্ট দেখি। তুমি তো এরই কোনো একটা চালাও, আইএসপি ইন বিডি, এই যে এক্সেস টেলিকম লিমিটেড, মাজেদা নেটওয়ার্কস লিমিটেড, ফাস্টনেট বিডি, তারপর ডট ইন্টারনেট, এটা আমি চালাই। সো এরকম দেখো আরও আছে। তুমি এরই কোনো না কোনো একটা চালাও আর কি। স্যাম অনলাইন ইন্টারনেট, স্যাম একসময় চালাইছি, এম্বার আইটি। সো এইরকম আর কি। তো ওদের যে কম্পিউটার আছে সার্ভার, ওদের সার্ভারের কাছে রিকোয়েস্টটা যায়। তোমার ব্রাউজার ওদের সার্ভারের কাছে রিকোয়েস্ট করে। দেখো আবার বলি, তোমার কম্পিউটারের মধ্যে ব্রাউজার যদি নিজের ক্যাশে না পায়, সে ওএস এর কাছে রিকোয়েস্ট করে যে তোমার কাছে ক্যাশ করা আছে কিনা। ওএস বলে না আমাদের না আছে, নাই। ব্রাউজার বললো ওকে। ও এবার রাগ করে ওই আইএসপি সার্ভারের কাছে রিকোয়েস্ট করলো, ডিএনএস রিজলভার যেই সার্ভারটা, তার কাছে রিকোয়েস্ট করলো। এখন ডিএনএস রিজলভার বলল যে আমি দেখি আমার ক্যাশে আছে কিনা। এবার ডিএনএস রিজলভার নিজের ক্যাশে দেখবে আছে কিনা। ডিএনএস রিজলভার বলল কি, ওকে আমি আমার হার্ড ডিস্কের স্টোরেজে দেখি আছে কিনা ক্যাশ, আমি দেখি আমার ক্যাশে আছে কিনা। সো ডিএনএস রিজলভার দেখলো তার ক্যাশে নাই। যদি থাকলো তাহলে তো দিলই, যদি থাকে তাহলে তো ওরে দিল। তারপরে ও ব্রাউজারে দিল, ব্রাউজার দিয়ে দিল হচ্ছে, ব্রাউজার তখন হিট করলো হচ্ছে রিয়েল AWS সার্ভারের কাছে। এখন আইএসপি যদি দেখে যে না তার ক্যাশে নাই, তাহলে তো খেলা ঘুরে গেছে। এখন সে কী করবে, সে এখন হিট করছে কি দিয়ে,
হিট করছে কিন্তু এটা দিয়ে যে আমার কাছে facebook.com এই অ্যাড্রেসটা, এই ডোমেন নেমটা দিয়ে বলতেছে যে আইপি আমাকে বের করে দাও। ডিএনএস রিজলভার তো মহা চিন্তায়, কিরে আমার কাছেও ক্যাশ নাই, আয় হায় এখন কি হবে। তো এই ডিএনএস রিজলভার ফার্স্টে করবে কি, এই যে এটা ডিএনএস রিজলভার ফার্স্টে একটা সার্ভারকে রিকোয়েস্ট করবে। এই সার্ভারের নাম হচ্ছে রুট সার্ভার। রুট রুট মানে মেইন, রুট নেম সার্ভার। রুট নেম সার্ভার। আইএসপি সার্ভার মানে ডিএনএস রিজলভার, সে রিকোয়েস্ট করলো রুট নেম সার্ভারকে। রুট নেম সার্ভার আসলে কে? রুট নেম সার্ভার ধরো, রুট নেম সার্ভারকে ধরো এটা একটা সার্ভার ধরো। এখন এই সার্ভারের কাছে রিকোয়েস্ট করে সে কি চাবে? ব্রাউজার তো ওএসের কাছে চাইছে কি, ব্রাউজার ওএসের কাছে বলছে আমার এই ডোমেন নেমের এগেনস্ট আইপি কি তোমার কাছে আছে? ওএস বলছে নাই বা আছে, নাও। ব্রাউজার যদি না পায় তাহলে ডিএনএস রিজলভারের কাছে রিকোয়েস্ট করে বলছে এই নাও আইপি, ডোমেন নেম দিলাম, আমার আইপি দাও। ডিএনএস যদি তার ক্যাশে পায় তাহলে তো দিলই, আর না পাইলে রুট নেম সার্ভারের কাছে যাবে। তো রুট নেম সার্ভারের কাছে গিয়ে তো বলতে হবে আমি এটা চাই, আমি কি চাই। রুট নেম সার্ভারের কাছে গিয়ে সে রিকোয়েস্ট করে কি বলবে কি এই .com, এরকম তো অনেকগুলো আছে .com .org ভেরিয়াস TLD টাইপস, কি আছে যেমন .com .uk .gov .tech .shop .net .shop .blog .tech .in .us, আরে হাজার আছে, হ্যাঁ এগুলো হাজার। তো রুট নেম সার্ভারের কাছে গিয়ে সে চাইবে কি, বলবে কি? রুট নেম সার্ভারের কাছে গিয়ে বলবে এই .com যেই টপ লেভেল ডোমেনটা আছে না, এই .com টপ লেভেল ডোমেনে সার্ভারের আইপিটা দাও। ও কিন্তু ফেসবুকের আইপি চায় নাই, ফেসবুক সার্ভারের আইপি চায় নাই, ও চাইছে .com যেই টিএলডি ডোমেনটা, টপ লেভেল ডোমেন, টিএলডি টপ লেভেল ডোমেন, এই .com যে টপ লেভেল ডোমেন আছে এইটা যারা স্টোর করে তাদের আইপিটা দাও। কারণ আমি ডিরেক্ট যদি facebook.com-এর আইপি চাই তো কোটি ডোমেন আছে, হ্যাঁ কোটি আইপি আছে, ডোমেন হাজার বিলিয়ন, সো একটা কম্পিউটারে সব রাখা সম্ভব না। রুট নেম সার্ভার চাইলেই তার সারা পৃথিবী সব জিনিসপত্র এখানে রাখতে পারবে না, আইএসপি সারা পৃথিবী সব জিনিসপত্র এখানে রাখতে পারবে না। কারণ প্রতিদিন নতুন আইপি হচ্ছে, প্রতিদিন নতুন ডোমেন হচ্ছে। তো এত কিছু এক কম্পিউটার রাখতে পারবে না, সিঙ্ক করাইতে পারবে না। একটা ধরো সারা পৃথিবীতে 1,000 কোটি কম্পিউটার আছে, প্রতিদিন ধরো 1,000টা নতুন ডোমেন ক্রিয়েট হচ্ছে, তাহলে কি সারা পৃথিবীর 1,000 কোটি কম্পিউটার এখন আমার গিয়ে হচ্ছে সিঙ্ক করাবো? তা সম্ভব না। এই জন্য করছে কি ভাগে রাখছে। এই .com রুট নেম সার্ভারের কাছে সে আইএসপি সার্ভার এসে বলছে আমাকে .com যে টিএলডি ডোমেন নেম আছে, যারা টিএলডি ডোমেন নেম ম্যানেজ করে তাদের আইপিটা দাও। তখন সে করলো কি, তারে টিএলডি নেম সার্ভারের আইপিটা দিয়ে দিল। টিএলডি নেম সার্ভার। এইবার এই আইএসপি সার্ভার করবে কি, রিকোয়েস্ট করবে এই টিএলডি নেম সার্ভারের কাছে, টপ লেভেল ডোমেন নেম সার্ভার। এই টিএলডি নেম সার্ভারের কাছে আইসা এবার সে বলবে আমাকে
facebook.com-এর জন্য facebook.com-এর আইপিটা দাও। facebook.com-এর আইপিটা দাও। এই কাজগুলা কি করতেছে? ডিএনএস রিজলভার, তোমার আইএসপি সার্ভার। তুমি তোমার আইএসপি সার্ভারকে টাকা দাও না, বুঝছো? তুমি তো শুধু নেট চালানোর জন্য টাকা দাও না, আরও কত কিছু সে করে। সে ফার্স্টে রুট নেম সার্ভারের কাছে বলে যে .com-এর জন্য আমারে যারা ম্যানেজ করে, যে নেম সার্ভারগুলো ম্যানেজ করে তাদের আইপিটা দাও, অথবা .org যারা ম্যানেজ করে তাদের আইপিটা দাও, .gov যারা ম্যানেজ করে তাদের আইপিটা দাও। তো টিএলডি ডোমেন যারা ম্যানেজ করে তার আইপিটা দাও, টিএলডি নেম সার্ভার .com যারা ম্যানেজ করে তারা আইপিটা দিলে এই আইএসপি সার্ভার বা ডিএনএস রিজলভার সে করলো কি, এখন তোমার .com-এর যেই নেম সার্ভার তার মানে টিএলডি নেম সার্ভার তার কাছে রিকোয়েস্ট করছে, এর কাছে রিকোয়েস্ট করে বলতেছি কি আমাকে facebook.com-এর আইপিটা দাও। তো এই facebook.com যারা ম্যানেজ করে তাদের আইপিটা দাও, সরি facebook.com-এর আইপি না, facebook.com যারা ম্যানেজ করে তাদের আইপিটা দাও। তখন টিএলডি সার্ভার একটা আইপি দিবে আরেক সার্ভারের আইপি। তখন আইএসপি সার্ভার করবে কি, এখন ওই সার্ভারকে রিকোয়েস্ট করবে। এই সার্ভারের নাম হচ্ছে অথরিটেটিভ নেম সার্ভার। এইটা হচ্ছে আসলটা নেম সার্ভার। এই অথরিটেটিভ নেম সার্ভার দেখো কি বলতেছে, আমি আরেকবার যদি আসি, ব্রাউজার তার নিজের ক্যাশে যদি না পায় ওএসের ক্যাশে খুঁজবে, ওএসে বলবে দিতে, ওএস তার নিজের ক্যাশে দেখবে আছে কিনা, না থাকলে বলবে যে নাই। ব্রাউজার এখন ডিএনএস রিজলভারের কাছে যাবে, ডিএনএস রিজলভার রুট নেম সার্ভারকে বলবে .com-এর জন্য আইপি .com যারা চালায়, যেই নেম সার্ভারগুলো হ্যান্ডেল করে তার আইপিটা দাও। তখন সে টিএলডি সার্ভারের আইপি দিল। টিএলডি নেম সার্ভার বললো কি, টিএলডি নেম সার্ভারকে আইসা রিকোয়েস্ট করলো এই আইএসপি সার্ভার বা ডিএনএস রিজলভার যে facebook.com যারা হ্যান্ডেল করে তাদের আইপি, সেই নেম সার্ভারের আইপিটা দাও। তো অথরিটেটিভ সার্ভারের আইপিটা দিল। এইবার ডিএনএস রিজলভার করলো কি, অথরিটেটিভ নেম সার্ভারকে রিকোয়েস্ট করে বললো এই facebook.com-এর আইপিটা দাও। facebook.com যেই সার্ভারে হোস্ট করা আছে সেইটার আইপিটা দাও। facebook.com যেই সার্ভারে হোস্ট করা আছে তার আইপিটা দাও। তখন সে facebook.com-এর অ্যাকচুয়াল আইপি facebook.com, ফেসবুকের জন্য যে আইপিটা বরাদ্দ করা আছে সেই আইপিটা সে দিয়ে দেয়। সে দিলে তখন সে রিয়েল AWS এর সার্ভারকে রিকোয়েস্ট করে। এখানে তোমার কোড আছে, তোমার কোডের এই সার্ভারের আইপিটা তখন রিকোয়েস্ট করলে ও রেসপন্স সেট করে। এই হচ্ছে কাহিনী। দেখছো কাহিনীটা কমপ্লেক্স না? আমি শর্টকাটে তাহলে আরেকবার বলি, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি একটা জায়গায় না বুঝো তাহলে হবে না। এটা তোমার ব্রাউজার করে কি, ফার্স্টে ওএসএ চেক করে, তারপর তোমার ব্রাউজার করে কি ডিএনএস রিজলভারের কাছে হিট করে। ডিএনএস রিজলভার করে কি রুট নেম সার্ভারের কাছে রিকোয়েস্ট করে, রুট নেম সার্ভার রিকোয়েস্ট করে যে আমার TLD.com-এর সার্ভারের নেম সার্ভারের আইপি অ্যাড্রেসটা দাও। এটা ফার্স্টে ওএসে রিকোয়েস্ট করে এক এই রেসপন্স দেয় ওএস 2, 3 নম্বরে সে ডিএনএস রিজলভারের কাছে রিকোয়েস্ট করে, ডিএনএস রিজলভার 4 নম্বরে
রুট নেম 4 নাম্বার স্টেপে রুট নেম সার্ভারের কাছে রিকোয়েস্ট করে। রুট নেম সার্ভার টিএলডি নেম সার্ভারের আইপি অ্যাড্রেসটা রিটার্ন করে। টিএলডি নেম সার্ভার এটা হচ্ছে 5। এখন ও করে কি, টিএলডি নেম সার্ভারের কাছে রিকোয়েস্ট করে। টিএলডি এটা হচ্ছে 6। এবারও টিএলডি নেম সার্ভার করে কি, যে facebook.com এর অথরিটেটিভ নেম সার্ভারের আইপিটা রেসপন্স দেয়। এটা হচ্ছে 7। সো এখনও রিকোয়েস্ট করে অথরিটেটিভ নেম সার্ভারকে, অথরিটেটিভ নেম সার্ভার 8। তারপরও রেসপন্স দেয় অ্যাকচুয়াল এই facebook.com-এর অ্যাকচুয়াল আইপিটারে, অ্যাকচুয়াল আইপি এটা 9 নম্বরে। এইবারও AWS এ যেখানে তুমি রিয়েলি অ্যাকচুয়াল হোস্ট করছো, AWS এ যে সার্ভার হোস্ট করছো সে আইপিটা তো পেলো, এইটা এই যে অ্যাকচুয়াল আইপি পেলো, পেয়ে এবার ব্রাউজার করবে কি, হিট করবে AWS এ। AWS হিট করলে এবার ও রেসপন্স নেবে। তাহলে 9, এটা 10, এটা 11। এইখান থেকে টিসিপি কানেকশন শুরু হয়। এতদিন আমরা ডিরেক্ট এই ডিএনএস সিস্টেমটা যে এই টুকরে বাদ দিয়ে আমরা শিখেছি টিসিপি, ইউডিপি, এইচটিটিপিএস। এই যে ডিএনএস যে সিস্টেমটা 1 থেকে 9 পর্যন্ত স্টেপস হচ্ছে ডিএনএস। এই ডিএনএস যখন এক সার্ভার থেকে আরেক সার্ভারের কাছে রিকোয়েস্ট করে, হ্যাঁ ধরো 9 হচ্ছে ওর কাছে আসছে, এবার ও কী করে, ধরো আমি আর একটু ভুল করছি, আমার আর একটু ভালো করে বোঝানো দরকার, আমি একটা জায়গায় হারাই ফেলছি তোমার। তো অ্যাকচুয়াল আইপিটা রিটার্ন করছে ডিএনএস রিজলভারের কাছে 9 নম্বর স্টেপে। অথরিটেটিভ নেম সার্ভার facebook.com-এর যে অ্যাকচুয়াল আইপিটা, মানে facebook.com যেখানে সত্যি হোস্ট করা আছে, মানে যেখানে আছে রানিং আছে, সেই সার্ভারের অ্যাকচুয়াল আইপিটা যখন দিছে, এটা 9 নাম্বার। এই ডিএনএস রিজলভার মানে তোমার আইএসপি তোমার এবার রেসপন্স দিছে 10। এই ডিএনএস কমপ্লিট হলো, তার মানে তোমার ব্রাউজারের কাছে এখন তোমার সার্ভারের আইপিটা আছে। এবার তোমার ব্রাউজার হিট করে তোমার AWS এর সার্ভারকে, এইখানে আমি ভুল করছি, দেখাইনি। এইবার সে রেসপন্স রিটার্ন করে। তার মানে 10টা স্টেপ, এই 10টা স্টেপ হচ্ছে ডিএনএস। কি, তোমার ব্রাউজার দেখে নিজের ক্যাশে আছে কিনা, যদি না থাকে ওএসের ক্যাশে দেখে, ওএসের জিজ্ঞেস করে আছে কিনা তার ক্যাশে, ওএস যদি দেখে তার কাছে নাই, তাহলে ডিএনএস রিজলভারের কাছে যায়, ডিএনএস রিজলভার রুট নেম সার্ভারের কাছে যায়, রুট নেম সার্ভার টিএলডি নেম সার্ভারের আইপি রিটার্ন করে। এবার ডিএনএস রিজলভার টিএলডি নেম সার্ভারের কাছে যায়, টিএলডি নেম সার্ভার অথরিটেটিভ নেম সার্ভারের আইপি রিটার্ন করে। ডিএনএস রিজলভার এবার অথরিটেটিভ নেম সার্ভারের কাছে গিয়ে বলে facebook.com-এর আইপিটা দাও। অথরিটেটিভ নেম সার্ভার হচ্ছে অ্যাকচুয়াল আইপিটা দেয় ডিএনএস রিজলভারকে। ডিএনএস রিজলভার এই অ্যাকচুয়াল আইপিটা তার ক্যাশে স্টোর করে রাখে, যেন আরেকজন যদি রিকোয়েস্ট করে সে যেন এই পুরা প্রসেস আবার তাকে যেন করতে না হয়। তখন সে কী করে, ডিএনএস রিজলভার তার নিজের কাছে রেখে সেটা ব্রাউজারের কাছে দিয়ে দেয়। ব্রাউজার করে কি ওএসের কাছেও রেখে দেয় আর নিজের কাছেও রেখে দেয়। আমি এখানে একটা জিনিস ভুল বলছি, হ্যাঁ, এই ব্রাউজার হচ্ছে ডিএনএস রিজলভারের কাছে রিকোয়েস্ট করে না, ওএস হচ্ছে ডিএনএস রিজলভারের কাছে রিকোয়েস্ট করে। এইখানে আমি একটু ভুল পড়াইছি। এই ব্রাউজার
ব্রাউজার সে তার ক্যাশে চেক করে, যদি পায় তাহলে তো পাইলই, ডিরেক্ট হিট করে দিবে ও। রিয়েল অ্যাকচুয়াল যে AWS এর সার্ভার আছে ওইখানে ডিরেক্ট হিট করে দিবে। আর যদি তার ক্যাশে না পায় তখন সে ওএস এর ক্যাশে চেক দেয়, ওএস এ রিকোয়েস্ট করে যে আমার কাছে এটা আছে কিনা, মানে তোমার কাছে এই ডোমেনের আইপিটা আছে কিনা। তখন ওএস তার নিজের ক্যাশে চেক দেয়, যদি থাকে তাহলে তো ওএস ওর কাছে রিটার্ন করে, যদি না থাকে তখন ওএস করে কি ডিএনএস রিজলভারের কাছে রিকোয়েস্ট করে। ডিএনএস রিজলভার ওই সব প্রসেস কমপ্লিট করে আগের মতো করে এটা ওএসের কাছে রেসপন্স হিসেবে দেয়। তাহলে কি, আবার আসি, এটা 1, এটা 2। ব্রাউজার ক্যাশ নিজের কাছে দেখলো ক্যাশ আছে কিনা, যদি না থাকে তাহলে হইল শেষ। এবার ওএসের কাছে রিকোয়েস্ট করলো 3, ওএস নিজের কাছে দেখলো রিকোয়েস্ট করে ক্যাশের কাছে আছে কিনা, যদি না থাকে বা থাকুক আর না থাকুক সে তো রেসপন্স দেয় যে নাই বা আছে, 5। 6 নম্বরে সে ডিএনএস এর কাছে রিকোয়েস্ট করে, ডিএনএস রিজলভারের কাছে। ডিএনএস রিজলভার যদি নিজের ক্যাশে চেক করবে, এখন ডিএনএস রিজলভার নিজের ক্যাশে চেক দিবে। 6 লিটার 7 রেসপন্স থাকলে ও রেসপন্স দিবে, এটা 8। যদি ক্যাশে না থাকে তাও তো সে রেসপন্স দিয়ে জানাবে আমার কাছে নাই। সো ডিএনএস রিজলভার যদি দেখে তার কাছে নাই, তার ক্যাশে নাই, তখন সে কি করবে, সে রিকোয়েস্ট করবে রুট নেম সার্ভার কাছে 9 নম্বর স্টেপে। তারপর রুট নেম সার্ভার 10 নম্বরে ওরে জানাবে ডিএনএস রিজলভার কাছে যে এই নাও তোমার টিলডি নেম সার্ভার আইপি অ্যাড্রেস। এইবার ডিএনএস রিজলভার টিলডি নেম সার্ভার কাছে রিকোয়েস্ট করবে 11 নম্বরের কাছে। টিলডি নেম সার্ভার যদি তার কাছে থাকে তো সে দিবে, সে তো অবশ্যই দিবে, তার কাছে অবশ্যই আছে। এটা হচ্ছে 12। তারপর সে অথরিটেটিভ নেম সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে, কারণ আগের স্টেপে অথরিটেটিভ নেম সার্ভারের আইপিটা পাইছে। এটা হচ্ছে 13 নম্বর। তারপর রেসপন্স যদি অ্যাকচুয়াল AWS এর সার্ভারের আইপিটা, সেটা হচ্ছে 14 নম্বরে। এখন ডিএনএস রিজলভার করবে কি, অ্যাকচুয়াল আইপিটা পাইলো, অ্যাকচুয়াল আইপিটা পেয়ে সে ক্যাশের মধ্যে স্টোর করলো 15 নম্বর, স্টোর করলো, স্টোর করা শেষ। এইবার সে রেসপন্স দিবে। এইবার 16 নম্বরে সে রেসপন্স দিল ওএস এর কাছে। ওএস কি করবে, 17 নম্বরে ক্যাশের মধ্যে স্টোর করলো। এবার ওএস করবে কি, রেসপন্স দেবে ব্রাউজারের কাছে 18 নম্বরে। ব্রাউজার এবার করবে কি, 19 নম্বরে নিজের কাছে ক্যাশ করবে। ক্যাশ করলো, ক্যাশ করার পর ব্রাউজার করবে কি, ব্রাউজারে ডিএনএস কমপ্লিট হওয়ার পর এবার AWS এর সার্ভারের কাছে HTTP রিকোয়েস্ট করবে, রাইট। এটা করবে 18, 19, 20 নম্বরে। এইখান থেকে শুরু হবে টিসিপি। HTTP রিকোয়েস্ট করতে হলে তো আগে টিসিপি কানেকশন ক্রিয়েট করতে হয়, এতদিন যা পড়াইছি, তাই না। এখন শুরু হবে অ্যাপ্লিকেশন লেয়ারের HTTP রিকোয়েস্ট, তারপর প্রেজেন্টেশন ফরম্যাট, সেশন লেয়ারের কাজ, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, নেটওয়ার্ক লেয়ারের কাজ, ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, ফিজিক্যাল লেয়ারের কাজ। 7 লেয়ারের কাজ শুরু হবে এই জায়গা থেকে। এটা 20। সো 7 লেয়ারের কাজ শুরু হবে এখান থেকে।
সো আমরা এই ডিএনএস সিস্টেমটা পুরাটাই স্কিপ করি যখন আমরা 7 লেয়ার পড়াই। আমরা বলি কি ডিরেক্ট ব্রাউজার ওর কাছে রিকোয়েস্ট করছে, আসলে কি তা পুরা খেলা ঘুইরা যাইতেছে এখানে, মাথাটা নষ্ট হয়ে গেছে। ব্রাউজার নিজের ক্যাশে চেক করে, যদি না থাকে ওএসের ক্যাশে চেক, ওএসের কাছে রিকোয়েস্ট করে, ওএস তার ক্যাশে চেক করে, যদি না থাকে ওএস ডিএনএস রিজলভারের কাছে রিকোয়েস্ট করে, মানে তোমার আইএসপি সার্ভার ডিএনএস রিজলভার তার নিজের ক্যাশে চেক করে, যদি না থাকে সে রুট নেম সার্ভারের কাছে যায়, রুট নেম সার্ভারের কাছ থেকে টিএলডি সার্ভারের আইপি নেয়, টিএলডি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, টিএলডি সার্ভার থেকে অথরিটেটিভ নেম সার্ভারের আইপি নেয়, অথরিটেটিভ নেম সার্ভার থেকে কাছে তারপর রিকোয়েস্ট পাঠায় অ্যাকচুয়াল যেইখানে কোড লেখা আছে সেই সার্ভারের আইপিটা নেয়, নিয়ে সে নিজের ক্যাশে স্টোর করে, তারপর ওএসের কাছে রেসপন্স দেয়, ওএস করে কি তার নিজের ক্যাশে স্টোর করে, তারপর ব্রাউজার কাছে রেসপন্স দেয়, ব্রাউজার করে কি তার নিজের ক্যাশে স্টোর করে, তারপর এডাব্লিউএস এর কাছে অ্যাকচুয়াল রিকোয়েস্টটা পাঠায়। এখন সেকেন্ড টাইম যদি রিকোয়েস্টটা আবার তুমি হিট করো, তখন ও ক্যাশে পেয়ে যাবে, তখন আর তোমার এই প্রসেস পুরাটা কমপ্লিট করবে না। কিন্তু ব্রাউজার কোনো কারণে যদি তার ক্যাশ ক্লিন করে ফেলে, ক্যাশ ক্লিন করা আমার কিছু না, এই যে ইন্সপেক্টে যাবে, ইন্সপেক্টে গিয়ে এই সেটিংস এই যে এখান থেকে যাবে সেটিংস, কোথায় সেটিংস, এই সেটিংস থেকে গিয়ে এখানে ক্যাশ ম্যাশ লেখা হলে এই যে ডিলিট ব্রাউজিং ডাটা, হ্যাঁ ডিলিট হিস্টোরি কুকিজ ক্যাশ অ্যান্ড মোর, এখানে গিয়ে এবার ডিলিট মেরে দিলে, ডিলিট ডাটা মেরে দিলে সব চলে যাবে। তার মানে ব্রাউজার সব হারায় ফেললো, তাই না? তো ব্রাউজার হারায় ফেললে ওএসের কাছে থেকে যাবে, তোমার কম্পিউটার ওএস হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাহলে ডিএনএস রিজলভারের কাছে থেকে যাবে, রাইট? কারণ একটা আইএসপি সার্ভার একটা এলাকার ধরো 2 লাখ মানুষের ইন্টারনেট প্রোভাইড করে, ওই একবার যদি তুমি রিকোয়েস্ট করে এই ক্যাশ করায় রাখতে পারো ডিএনএস রিজলভারের কাছে, তাহলে নেক্সট 2 লাখ মানুষ যদি রিকোয়েস্ট করে, তাহলে ডিএনএস রিজলভার আবার রুট নেম সার্ভার, টিএলডি নেম সার্ভার, অথরিটেটিভ নেম সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে না, কারণ ওর কাছে ক্যাশ আছে। বুঝছো কেন আমাদের কাছে অনেক দ্রুত মনে হয়? আচ্ছা, এটা গেলো একটা কারণ, ক্যাশ করে রাখে, জায়গায় জায়গায় ক্যাশ করে রাখে, এটা একটা রিজন। আরেকটা রিজন কি? আরেকটা রিজন হচ্ছে এই যে যত প্রসেস এই ডিএনএস রিজলভার, ও রুট নেম সার্ভারের কাছে রিকোয়েস্ট করে, টিএলডির কাছে রিকোয়েস্ট করে, অথরিটেটিভের কাছে রিকোয়েস্ট করে, এই যে ওএস রিকোয়েস্ট করে ক্যাশের ডিএনএস রিজলভারের কাছে, এই যে সব রিকোয়েস্টগুলা, এই রিকোয়েস্টগুলো হয় ইউডিপি, এই রিকোয়েস্টগুলো কি ইউডিপি ইউজ করে, ইউডিপি ইউডিপি অনেক ফাস্টার। কেন ফাস্টার? এতদিন তোমাদের করায় আসছি, কারণ ও কানেকশন ক্রিয়েট করে না, এক নো কানেকশন, জাস্ট রিকোয়েস্ট, নো কানেকশন নিডেড, রাইট? জাস্ট রিকোয়েস্ট করে, জাস্ট রিকোয়েস্ট। এখন তুমি বলবো ভাই রিকোয়েস্ট করলো, ও রেসপন্স দিল না, কোনো কারণে ওর কাছে রিকোয়েস্টটা যাই নাই, হারায় গেছে পথের মধ্যে, তখন কি করে? ও আবার রিকোয়েস্ট করবে একটা টাইম পরে, ও তো একটাই পাবে, রাইট? এই ডিএনএস রিজলভার রুট নেম সার্ভার কাছে রিকোয়েস্ট করছে, কোনো কারণে ডেটা হারায় গেছে, রিকোয়েস্ট হারায় গেছে, কোনো সমস্যা কি? ও একটা সার্টেন টাইম পর আবার রিকোয়েস্ট করবে, কিন্তু ও পাবেই, একটা না একটা টাইমে পাবেই, হ্যাঁ? তো এটা অনেক ফাস্ট, অনেক ফাস্ট। ইউডিপি টিসিপি যদি ইউজ করতো, বারবার যদি হ্যান্ডশেকিং হইতো, 3 ওয়ে হ্যান্ডশেকিং, 4 স্টেপ ফিনিশিং, হয়েছে কাম। বিশাল বড় হেডার, হ্যাঁ 60 বাইট লাগে, 20 বাইট থেকে 60 বাইটের হেডার, কাম হয়ে যেত। আর মাত্র 4 বাইট, হ্যাঁ কত বাইট জানি বুঝলে গেছি। ইউডিপির বাইট অনেক কম, 4 32 4 4 8 8 বাইটস, 8 বাইটস মনে হয়। আমার লেন থাকে, চেকসাম থাকে 8, আর হচ্ছে 8 বাইটস, রাইট, 8 বাইটস থাকে। আমার পোর্ট, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, লেন্থ আর চেকসাম, এই 4টাই থাকে ইউডিপির হেডারে। তো 8 বাইটস, এটা হচ্ছে 32, এটা 32, 4 4 8 16 বাইট, সরি এই ভুল করছি রে, 16 বাইটস। তো ইউডিপির থাকে 16 বাইটস, আর টিসিপির মিনিমাম 20 বাইটস, ম্যাক্সিমাম 60 বাইটস পর্যন্ত হইতে পারে। তো এই ডোমেইন নেম ডিএনএস পুরাটা প্রসেস ইউডিপিতে হ্যান্ডেল করে, ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল,
জাস্ট রিকোয়েস্ট মেরা দেয়, রেসপন্স আসলে আসবে, না আসলে নেই, ওয়েট করে না কেউ, কোনো কানেকশন দরকার নেই। কিন্তু ব্রাউজারের কাছে যখন রেসপন্সটা রিয়েল আইপিটা যখন আসে, তখন ও যে হিটটা করে এটা কিন্তু এইচটিটিপি হিট করতেছে, রাইট? এই হচ্ছে ডিএনএস। এখন তুমি এটা নিয়ে ভাবো যে আসলে ভিতরে ভিতরে কত কিছু হয়। এইটা হচ্ছে কম্পিউটারের কোর। তুমি এই জিনিসগুলো না জানলে তোমার প্রবলেম কোথায় হচ্ছে, কেন তোমার একটা রিকোয়েস্ট করছো রেসপন্স দেরি হচ্ছে, কোন জায়গায় ইস্যু থাকতে পারে, তুমি কেমনে বুঝবা ভাই? আর এগুলো বুঝতে না পারলে মজা আছে নাকি? কম্পিউটার সায়েন্সের বেসিক জিনিসপত্র না জানলে মজা আছে নাকি? লাইফে কি আমি সারা জীবন কম টাকা কামাবো? তোমার অনেকে বলবে এগুলোর দরকার নেই। তাইলে বুঝতে হবে যে গ্যাঞ্জাম আছে কোথাও। কম্পিউটার সায়েন্সে আমাদের 4 বছর পড়াইছে, এগুলোই তো পড়াইছে, কিন্তু আমরা বুঝি নাই। আমাদেরকে এমনভাবে পড়ায় যে এগুলো দরকার নাই ফিল হয়, এবং কেউ এগুলোর কথা বলে না। এই জিনিসগুলো বলে না বলে আমরা মনে হয় যেন কোথাও একটা বড় কিছু শিখতে গেলে আমরা মনে হয় কিছু বুঝি না কেন জানি। ধরো ডকার শিখতে গিয়ে দেখবা, গুগল ডকারের ডগস বের করবা, দেখবা তুমি কিছু বুঝতেছো না, ডগস অফিসিয়াল ডগস বুঝতেছো না। কুবারনেটিসে যাবা, কুবারনেটিসের অফিসিয়াল ডগস তুমি বুঝতেছো না, তোমার মনে হবে কি এগুলো কেমনে লেখে, এইগুলো আমি বুঝি না কেন। তোমার মনে হবে তুমি ইংলিশ বুঝো না বলে হয়তো বুঝো না, আসলে তা না। তুমি কম্পিউটার সায়েন্স বুঝো না বলে তুমি বুঝো না। হ্যাঁ, যারা হচ্ছে অফিসিয়াল ডক্স বুঝতে পারে, কেন বুঝতে পারে? কারণ তাদের সারা পৃথিবীর কোর জিনিসটা তো তারা জানে। এখন শুধু কুবারনেটিসের পার্টটুকু সে দেখে, তার কাছে ইজি মনে হয়, সে ভাবে কী রে মানুষ পারে না কেন। কিন্তু তোমার তো একতলা, দুইতলা, তিনতলা, গ্রাউন্ড ফ্লোর, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা নাই। এখন তুমি বানাইতে গেছো 6তলা, 7তলা, 8তলা, 9তলা, 10তলা, বিল্ডিং বারবার কলাপস করে, তুমি বুঝো না। তো এই জন্য তোমার বেসিক কোর জিনিসপত্রগুলো কমপ্লিট করতে হবে, এবং এই জিনিসগুলো মজা নিয়ে পড়তে হবে, ফিল করতে হবে। এই যে আমি যেভাবে পড়াইলাম এটা ফিল করে ফেলো। হ্যাঁ, ওকে, আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকো তোমরা। নেক্সট ক্লাসে আমরা এসএসএল টিএলএস নিয়ে সত্যি সত্যি কথা বলবো, আর কোনো মাঝখানে কিছু আনবো না।